বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, বাংলা বানানের নিয়ম এর উপর আমার প্রথম টিউটোরিয়ালটি যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। ইউটিউবে বাংলা বানানের নিয়ম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, বা আমি এই টিউটোরিয়ালের ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। তো এটা আমার সেকেন্ড পার্ট বাংলা বানানের নিয়মের উপর। তো এই পাঠে আমি বেশ কিছু পয়েন্ট আলোচনা করেছি, প্রায় 15টি পয়েন্ট। এর আগে আমি মেবি 35টির মতো পয়েন্ট আলোচনা করেছিলাম। তো 35টি প্লাস এখানে আছে 15টি, তাহলে প্রায় 50টি নিয়ম। এই 50টি নিয়ম আপনারা ভালোভাবে রপ্ত করতে পারলে আশা করি বাংলা বানানে তেমন সমস্যার হবে না। তো আসুন আমরা দেখে নিই আজকের প্রথম নিয়মটা হচ্ছে বেশি এবং বেশি ব্যবহার। অর্থাৎ বেশিতে কখন আমরা রস্বীকার দিব, কখন দীর্ঘইকার দিব, সেটাই। বহু, অনেক অর্থে ব্যবহার হবে বেশি। অর্থাৎ যদি আমরা বাহুল্য বোঝাই অনেক কিছু এরকম, অর্থাৎ বেশি জিনিস, বেশি, হ্যাঁ, বাহুল্যতা বোঝায়, সেক্ষেত্রে বেশি অবশ্যই রস্বীকার হবে। আর শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি আমরা বেশিটা ব্যবহার করি, সেই বেশিটা অবশ্যই দীর্ঘিকার হবে। যেমন দেখেন ছদ্মবেশী। হ্যাঁ, এই যে এই বেশিটা কিন্তু আধিক্য বোঝাচ্ছে না, এই বেশিটা বোঝাচ্ছে যে একটা ছদ্মবেশী, হ্যাঁ, বা একটা অ্যাজেক্টিভের মতো কাজ করছে এখানে। তাই এই বেশিতে দীর্ঘিকার হবে। যেমন আরো আছে প্রতিবেশী, হ্যাঁ, তো এখানে দীর্ঘিকার হবে। তো আমরা দেখলাম প্রথম নিয়মে ছদ্মবেশী, প্রতিবেশী, হ্যাঁ, এগুলাতে দীর্ঘিকার হলেও বাহুল্যতা বোঝাতে যে বেশি ব্যবহার করা হয়, হ্যাঁ, যেমন অনেক বেশি মানুষ এসেছে, তাহলে ওই বেশিতে অবশ্যই কি হবে, রস্বইকার হবে। 2, খণ্ডত এর সাথে স্বরচিহ্ন যোগ হলে ত হবে। অর্থাৎ যেমন জগৎ, জগৎ এটা যদি আমি এককভাবে লিখি, সেক্ষেত্রে আমি অবশ্যই এটা খণ্ডত ব্যবহার করব। কিন্তু এই জগতের সাথে যখনই আমি কোনো স্বরধ্বনি যোগ করে দিব, যেমন এই জগতে, তখন খণ্ডত আর খণ্ডত থাকবে না, তখন এটা অল্প প্রান্ত হয়ে যাবে এবং একার আসবে। অর্থাৎ একার যখনই যোগ করব তখন আর খণ্ডত থাকবে না, হ্যাঁ, এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, তো যেমন জাগতিক, হ্যাঁ, জাগতিক এটাও জগৎ থেকে এসেছে। তো এখানেও আমি রস্বীকার যোগ করার কারণে এটা অল্প প্রান্ত হয়ে গিয়েছে। তো অনুরূপভাবে দেখেন বিদ্যুৎ, তো শেষে অবশ্যই খণ্ডত আছে। আমি যখন বিদ্যুতে, হ্যাঁ, যখন একার যোগ করলাম স্বরচিহ্ন, তখন এটা খণ্ডত চলে গেল। অনুরূপভাবে বৈদ্যুতিক, ভবিষ্যৎ থেকে ভবিষ্যতে, আত্মসাৎ থেকে আত্মসাতে, সাক্ষাৎ থেকে সাক্ষাতে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম খণ্ডত যদি শব্দকে এককভাবে লেখা হয় কোনো স্বরধ্বনি ছাড়া, সেক্ষেত্রে আমরা অবশ্যই খণ্ডত লিখব। আর যদি শব্দের সাথে কোনো স্বরধ্বনি যোগ করে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে খণ্ডত আর থাকবে না, সেটা অল্প প্রাণ ত হয়ে যাবে। 3 নাম্বার, ইক প্রত্যয় যুক্ত হলে যদি শব্দের প্রথমে অকার থাকে, তা পরিবর্তন হয়ে আকার হবে। যেমন অঙ্গ। তো অঙ্গকে যখন আমি আঙ্গিক করব, হ্যাঁ, আঙ্গিক, আঙ্গিক এটাকে সন্ধি বিচ্ছেদ করা হলে হয় অঙ্গ যোগ ইক। অর্থাৎ অঙ্গের সাথে আমি যোগ করেছি ইক প্রত্যয়। তো ইক প্রত্যয় যখন আমি যোগ করলাম, তখন আমার এখানে কি হয়েছে, অকারটা পরিবর্তন হয়ে আকার হয়ে গেছে। হ্যাঁ, যেমন অটা ছিল, অঙ্গতে ছিল অ, আর আঙ্গিকের মধ্যে হয়ে গেছে আ। অনুরূপভাবে বর্ষ থেকে বার্ষিক, অর্থাৎ ইক প্রত্যয় যোগ করলাম যখন, বতে আকার হয়ে গেছে অটোমেটিক। পরস্পর থেকে পারস্পরিক, সংস্কৃত থেকে সাংস্কৃতিক, অর্থ থেকে আর্থিক, পরলোক থেকে পারলৌকিক, প্রকৃত থেকে প্রাকৃতিক, প্রসঙ্গ থেকে প্রাসঙ্গিক, সংসার থেকে সাংসারিক, সপ্তাহ থেকে সাপ্তাহিক, সময় থেকে সাময়িক,
সংবাদ থেকে সাংবাদিক, প্রদেশ থেকে প্রাদেশিক, সম্প্রদায় থেকে সাম্প্রদায়িক। অর্থাৎ ইক প্রত্যয় যখনই যুক্ত করবেন কোনো শব্দের সাথে, সেই শব্দে যদি অ থাকে অটা পরিবর্তন হয়ে আ হয়ে যাবে। দিস ইজ দ্য পয়েন্ট 3। ওকে, এখন আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে আছে সাধু থেকে চলিত রূপের শব্দসমূহ যথাক্রমে দেখানো হলো। অর্থাৎ কিছু কিছু শব্দ আমরা যেহেতু এখন সাধু ভাষা লিখিত ভাষায় বা কথ্য ভাষায় কোনোটাতেই আর ব্যবহার হয় না। হ্যাঁ, তো সাধু ভাষায় যেটা আঙ্গিনা, ওয়গ একসাথে লিখে আমরা আঙ্গিনা করতাম, সেটা চলিত ভাষায় শুধু ও লিখলেই হবে, আঙ্গিনা। অনুরূপভাবে আঙ্গুল থেকে আঙ্গুল, অর্থাৎ শুধু ওটা লিখলেই হবে, ওয়গ লেখার প্রয়োজন নাই। ভাঙা থেকে ভাঙা, অর্থাৎ এখানেও ওয়গ এর পরিবর্তে শুধু ও লিখলাম, রাঙ্গা। অনুরূপভাবে বাঙালি, হ্যাঁ আমরা ওয়গ লিখবো না এখন বাঙালিতে, শুধু ওটা লিখবো। লাঙ্গল, হোক, রস্যৌ দিয়ে হোক লিখার প্রয়োজন নাই, রস্যৌকার দিয়ে আমরা হোক লিখে ফেলবো। যাওক থেকে যাক, থাক থেকে থাক, লিখ থেকে লেখ, গুলি থেকে গুলু, শুন থেকে শুনো, শুকনা থেকে শুকনো, ভিজা থেকে ভেজা, ভিতর থেকে ভেতর, দিয়া থেকে দিয়ে, গিয়া থেকে গিয়ে, হইল থেকে হলো, হইতো থেকে হতো, খাইয়া থেকে খেয়ে, থাকিয়া থেকে থেকে, উল্টা থেকে উল্টো, বুঝা থেকে বুঝা থেকে বুঝা। অর্থাৎ ব রস্যকার না হয়ে ব রস্যকার হবে, ব ব রস্যকার না হয়ে ব ওকার হবে। পূজা থেকে পুজু, বুড়া থেকে বুড়ো, সুতা থেকে সুতু, তুলা থেকে তুলু, নাই থেকে নেই, নহে থেকে নয়, নিয়া থেকে নিয়ে, ইচ্ছা থেকে ইচ্ছে ইত্যাদি। অর্থাৎ আমরা যদি ইচ্ছা বলি বা নিয়া বলি বা নহে বলি তাহলে সেটা সাধু ভাষা হয়ে যাবে। তো আমরা জানি সাধু এবং চলিত মিক্স হলে সেটা গুরু চণ্ডালী দোষে দূষিত হয় ভাষা। তো আমরা আমাদের ভাষাকে গুরু চণ্ডালী দোষে দূষিত করতে চাইবো না। আমরা যদি সাধু লিখি তাহলে শুধুই সাধু লিখব, আর যদি আমরা চলিত ব্যবহার করি শুধু চলিত ব্যবহার করব। সাধু চলিত মিক্স যাতে না হয় সেজন্যই এই 4 নাম্বার পয়েন্টটা আমার লেখার প্রয়াস। তো আসেন 5 নং এ চলে যাই। হয়তো নয়তো বাদে সকল তো আলাদা হবে। ঠিক আছে, তো দেখেন হয়তো এবং নয়তো এই দুটো শব্দের ছাড়া বাকি যে কোনোটার সাথে তো শব্দটা আমরা যখন লিখব এটা আলাদা লিখতে হবে। যেমন যেমন এখানে কোলন হবে, আমি তো যাইনি, তাহলে এখানে আমি তো আলাদা আলাদা লিখলাম। সে তো আসেনি, তাহলে তোটা আলাদা লিখলাম। ঠিক আছে, এইভাবে তো আলাদা লিখতে হবে। দ্রষ্টব্য, মূল শব্দের শেষে আলাদা তো ব্যবহারের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে। এবার ও, ঞ, মূর্ধন্য দন্ত ন অনুস্বার বর্ণের পূর্বে হবে না। তো আমরা জানি এগুলা আনুনাসিক বর্ণ। হ্যাঁ, সরি, বর্ণের পূর্বে চন্দ্রবিন্দু হবে না। হ্যাঁ, এখানে আমি উপরে চন্দ্রবিন্দু লিখেছি, চন্দ্রবিন্দু। তো এই আনুনাসিক বর্ণের আগে কখনো চন্দ্রবিন্দু হয় না, কারণ আমার একটা ভিডিও লেসন আছে যেটা হচ্ছে চন্দ্রবিন্দুর ব্যবহার। হ্যাঁ, চন্দ্রবিন্দুর ব্যবহার নিয়ে আমার দুটো ভিডিও আছে, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। চন্দ্রবিন্দুর ব্যবহার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আশা করি। তো এখানে আপনারা দেখতে পাবেন যে সংস্কৃত শব্দ, যেসব শব্দ সংস্কৃত থেকে বাংলায় এসেছে, মূল সংস্কৃত শব্দে যদি এই আনুনাসিক বর্ণগুলো থেকে থাকে, যেমন ও, য়, মূর্ধন্য দন্ত ন অনুস্বর, হ্যাঁ, তাহলে এগুলা বাংলা ভাষায় আসার সময় যদি এগুলা বিলুপ্ত হয়, নাসিক্য বর্ণগুলা বাদ দেওয়া হয়, সেই নাসিক্য বর্ণের স্থলে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করে থাকি। আর যদি নাসিক্য বর্ণ থেকে যায় তখন আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব না। অর্থাৎ এই নাসিক্য বর্ণগুলো যেহেতু চন্দ্রবিন্দু এটাও ব্যবহার হয় মূলত নাসিক্য বোঝানোর জন্য। হ্যাঁ, তো যেহেতু দুটোই নাসিক্য বর্ণ একসাথে হবে না,
এই জন্য ও ইয় মূর্ধন্য দন্তন্য অনুস্বর থাকলে তখন সেখানে আর চন্দ্রবিন্দুর প্রয়োজন নাই। যেমন খান, খান যখন আমি লিখব ন যেহেতু অলরেডি নাসিক্য বর্ণ, তাহলে এখানে আমাকে আর চন্দ্রবিন্দু দেওয়ার প্রয়োজন নাই। যখন ন ছাড়া আমি শুধু খা লিখব তখন অবশ্যই চন্দ্রবিন্দু দিব, কারণ এখানে নাসিক্য বর্ণ বাদ পড়েছে আর সেটার পরিবর্তে আমি চন্দ্রবিন্দু ব্যবহার করলাম। অনুরূপভাবে চান বা চন্দ্র, হ্যাঁ, তো চান এবং চন্দ্রতেও যেহেতু নাসিক্য বর্ণ অলরেডি উপস্থিত, তাই আমি এখানে চন্দ্রবিন্দু দিব না। আর যখন চাঁদ বলবো এখানে নাসিক্য বর্ণ নাই, অর্থাৎ দন্ত ন নাই, তাই আমরা এখানে নাসিক্য বর্ণ হিসেবে চন্দ্রবিন্দু দিব। অনুরূপভাবে পঞ্চ, পঞ্চাশ এগুলো থেকে যখন পাঁচ বলবো তখন আমরা চন্দ্রবিন্দু দিব, কিন্তু পঞ্চতে দিব না, যেহেতু এখানে ইয় আছে, ইয়টা নাসিক্য বর্ণ। ওকে, তাহলে 6 নম্বর নিয়ম আমরা আশা করি বুঝতে পেরেছি। না বুঝলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। তো 7 নাম্বার নিয়ম আমি লিখেছি এখানে 40 এর এ ব্যবহার। অর্থাৎ আপনি যখন কোনো সংখ্যা লিখবেন, 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, তো সেই সংখ্যার সাথে যদি আপনি এর নামক কোনো কিছু যোগ করেন, বা এ 40 এর বা 40 এ বা 50 এর 50 এ, তখন এ বা এর এর পূর্বে একটা ড্যাশ চিহ্ন দিবেন, ড্যাশ চিহ্ন দিয়ে লিখবেন। হ্যাঁ, দিস ইজ দ্য রুলস অফ বাংলা স্পেলিং। আমি এখানে আরো 3টি পয়েন্ট লিখেছি, যেমন বিদেশি শব্দ অর্থাৎ বাংলায় প্রতিবর্ণীকরণ নয় এমন শব্দের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন এসএমএস এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। তো এখানে দেখেন এসএমএস একটি বিদেশি শব্দ, যেটা আমরা বাংলায় লিখি নাই, হুবহু ইংলিশে লিখেছি। তো এরপর যদি আপনি এর লিখেন তাহলে একটা ড্যাশ চিহ্ন দিবেন। হ্যাঁ, এসএমএস এর মাঝখানে একটা ড্যাশ চিহ্ন। তো 2 নম্বর, গাণিতিক শব্দের সাথে সমাসবদ্ধ রূপ। গাণিতিক কোনো সংখ্যার সাথে যখন আপনি সমাসবদ্ধ করে লিখবেন, যেমন যেমন এটা হবে কোলন, যেমন 5-এর চেয়ে 2 কম, তো 5-এর সাথে যখন এর এটা সমাসবদ্ধ করা হলো, মাঝখানে বসে একটা ড্যাশ চিহ্ন দিবেন। সংক্ষিপ্ত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন এগ্রো কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি। তো লিমিটেড আপনারা জানেন যে একটা সংক্ষিপ্ত করে লেখা হয়েছে এখানে ডট দিয়ে। তো এই সংক্ষিপ্ত কোনো শব্দের সাথে যদি এর সংযুক্ত করেন বা সমাসবদ্ধ করেন, সেক্ষেত্রে অবশ্যই ড্যাশ চিহ্ন ব্যবহার করে লিখব। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ড্যাশ 3টা জায়গায় আমরা ব্যবহার করব। যদি কোনো বিদেশি শব্দের সাথে আমরা বাংলা এর শব্দটি সমাসবদ্ধ করি, তখন ওই বিদেশি শব্দের পর একটি ড্যাশ দিয়ে তারপর এর লিখব। 2 নাম্বার, গাণিতিক কোনো সংখ্যার সাথে যদি আমরা সমাসবদ্ধ হই, সেক্ষেত্রেও গাণিতিক ওই নাম্বারের পরে আমরা অবশ্যই একটা ড্যাশ চিহ্ন দিব। এবং 3 নাম্বার হচ্ছে যে কোনো সংক্ষিপ্ত শব্দের সাথে যদি আমরা সমাসবদ্ধ করি এর মাধ্যমে, তখন আমরা অবশ্যই সেই সংক্ষিপ্ত শব্দের পরেও একটা ড্যাশ চিহ্নের ব্যবহার করব। ওকে, 8 নাম্বার পয়েন্ট, এছাড়া পৃথক রূপে ব্যবহার করা যাবে না। যেমন আমার যেমনগুলো তো একটু ভুল আছে, আমি এগুলো ঠিক করে দিই। বাংলাদেশ এর না লিখে বাংলাদেশের, অর্থাৎ এছাড়া পৃথক রূপে ব্যবহার করা যাবে না কিসের, সেটা হচ্ছে অর্থাৎ যে কোনো শব্দের সাথে যখন এর লিখবেন, হ্যাঁ, এরটা এই 3টা কারণ ছাড়া অন্য কোনো সময় এর আলাদা করে লিখতে পারবেন না। অর্থাৎ এর এই বর্ণটা, এই শব্দটা আপনি আলাদা করে লিখতে পারবেন না। যেমন বাংলাদেশ ড্যাশ এর, এভাবে লেখা যাবে না, আপনাকে একসাথে লিখতে হবে বাংলাদেশের। যেমন এই যে বাংলাদেশ এর না লিখে লিখতে হবে কি বাংলাদেশের, এই শব্দটা দেখুন এভাবে লিখতে হবে। বাংলাদেশ আলাদা, এর আলাদা এভাবে লিখলে হবে না। হ্যাঁ, যেহেতু এটা একটা বাংলা শব্দ, তো বাংলা শব্দের সাথে আপনি এর আলাদা লিখতে পারবেন না। এর লিখতে পারবেন শুধুমাত্র 3 জায়গায় আমরা পড়েছি, যদি ইংলিশের সাথে হয়, সংখ্যার সাথে হয় এবং সংক্ষিপ্ত শব্দের সাথে হয়, তখন এর আলাদা লিখতে হবে। কোম্পানি এর না লিখে কোম্পানির লিখতে হবে, শিক্ষক এর না লিখে শিক্ষকের লিখতে হবে, স্টেডিয়াম এ না লিখে স্টেডিয়ামে লিখতে হবে।
অফিস এ না লিখে অফিসে লিখতে হবে, অর্থাৎ একসাথে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লিসেনার। তো এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম বিসর্গ নিয়ে আমরা বলবো। তো বিসর্গের নিয়মটা আমরা যদি একটু পড়ি এখানে, বিসর্গ একটি বাংলা বর্ণ, এটি কোনো চিহ্ন নয়, বর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ বিসর্গ আমরা খুবই দুঃখজনক যে বিসর্গকে অনেকে কোলন হিসেবে ব্যবহার করে। যেমন আমার এক বস, হ্যাঁ, আমার অফিসের একজন বস, আমার সিনিয়র কর্মকর্তা। তো তিনি বলেন যে এখানে বড় কোলন দাও বা বড় কোলন দেন। হ্যাঁ, এই যে আমি এখানে দিয়েছি, এখানে কোলন দিয়েছি, আমি যদি এভাবে দিই তাহলে এটাকে উনি মনে করেন যে এটা বড় কোলন আর এটা ছোট কোলন, এরকম মনে করে। আসলে কোলন তো একটাই হয়, কোলন তো বড় ছোট হয় না। হ্যাঁ, তো বড়টা তো হচ্ছে বিসর্গ। হ্যাঁ, তো বিসর্গ হচ্ছে একটা বাংলা বর্ণ, আলাদা একটা বর্ণ। হ্যাঁ, এটা কোনো জ্যোতি চিহ্ন না। আর কোলনটা হচ্ছে আকার, সরি, দাড়ি কমা এগুলোর মধ্যে একটা জ্যোতি চিহ্ন। হ্যাঁ, তো কোলন যেখানে জ্যোতি চিহ্ন সেখানে কোলন ব্যবহার করব। আর বিসর্গটা হচ্ছে আলাদা একটা শব্দ, আলাদা একটা বর্ণ, সেটা সবসময় শব্দের মাঝখানে ব্যবহার হয়। তো চলুন আমরা রিডিংটা পড়ি, তাহলে বুঝতে পারবো। বিসর্গ একটি বাংলা বর্ণ, এটি কোনো চিহ্ন নয়, বর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। বিসর্গ হলো অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। হ্যাঁ, হ এর উচ্চারণ ঘোষ, কিন্তু বিসর্গ এর উচ্চারণ অঘোষ। ঘোষ অঘোষ এটা বর্ণমালা পড়লে আপনারা বুঝতে পারবেন, বা ধ্বনি তত্ত্ব পড়লে বুঝতে পারবেন যে ঘোষ কি, অঘোষ কি, অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলো সম্পর্কে আইডিয়া পাবেন। তো এই বাংলা বর্ণমালা নিয়েও আমার একটা আর্টিকেল আছে, বাংলা বর্ণমালা, হ্যাঁ, বা ধ্বনি তথ্য। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিব আশা করি, বা আমি যদি দিতে ভুলেও যাই আপনারা কমেন্টস করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, সেটা পড়ে নিলে আশা করি ধ্বনি তত্ত্বের উপর ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। তো ঘোষ কিন্তু বিসর্গ এর উচ্চারণ অঘোষ। বাংলা ভাষায় বিস্ময়াদি প্রকাশে বিসর্গ এর উচ্চারণ প্রকাশ পায়। যেমন এখানে একটু ঠিক করে দিই, আমি কোলন দিয়ে দিই। যেমন আ, ও, ও, ছি, বা। পদের শেষে বিসর্গ ব্যবহার হবে না। তো পদের শেষে, যে কোনো পদের শেষে আমরা বিসর্গ ব্যবহার করব না। যেমন এটা একটা মারাত্মক ভুল, এটা প্রায় মানুষই করে থাকে। এই যে ধর্মত, কার্যত, আইনত, নিয়ত, করত, বস্তুত, ক্রমশ, প্রায়শ, এখানে অনেকে ধর্মত এর পরে বিসর্গ দিয়ে বসে থাকেন, এভাবে বিসর্গ দিয়ে বসে থাকেন। বাট দিস ইজ দ্য কমপ্লিটলি ফলস থিঙ্কিং, ফলস আইডিয়া। হ্যাঁ, বিসর্গ শব্দের শেষে কখনো বাংলায় বিসর্গ হয় না। হ্যাঁ, আমরা এরকম অনেক বই পুস্তকেও দেখতে পাই যে শব্দের শেষে আমরা বিসর্গ দিয়ে ফেলি। হ্যাঁ, কিন্তু দিস ইজ দ্য লার্জ মিস্টেক ইন বেঙ্গলি স্পেলিং। হ্যাঁ, বাংলা বানানে এটা একটা বড় ধরনের ভুল, যে শব্দের শেষে বিসর্গ হয় না, শব্দের মাঝখানে হয়। পদমধ্যস্থে বিসর্গ ব্যবহার হবে, অর্থাৎ পদের মাঝখানে হবে। যেমন অতঃপর, এখানে আপনি বিসর্গ দিবেন। আবার এখানে যদি আপনি কোলন দিয়ে দেন তাহলে হবে না। হ্যাঁ, এই যে বড় কোলন ছোট কোলন মনে করে যদি আপনি এখানে কোলন ব্যবহার করে ফেলেন তাহলে হবে না। দুঃখ, এই যে পদের মাঝখানে, স্বতঃস্ফূর্ত, অন্তঃস্থল, পুনঃ পুনঃ, পুনঃ প্রকাশ, পুনঃ পরীক্ষা, পুনঃ প্রবেশ, পুনঃ প্রতিষ্ঠা ইত্যাদি। অর্ধ শব্দকে পূর্ণতা দানে, অর্থাৎ পূর্ণ শব্দকে সংক্ষিপ্ত রূপে প্রকাশে বিসর্গ ব্যবহার করা হলেও আধুনিক বানানে ডট ব্যবহার করা হচ্ছে। যেমন আগে ডাক্তার এর সংক্ষিপ্ত রূপ লেখার জন্য ডাক্তারের ড আকার দিয়ে বিসর্গ আমরা ব্যবহার করতাম, কিন্তু আধুনিক বাংলা বানানে বা প্রমিত বাংলা বানানে এখন শুধুমাত্র একটা ডট দিয়ে ডাক্তার বোঝানো হচ্ছে। যেভাবে আমরা একটু আগে লিমিটেডের জন্য শুধুমাত্র একটা ল রস্বীকার দিয়ে ডট দিয়েছিলাম, যেটা দিয়ে লিমিটেড বোঝাই। তো ঠিক তদ্রূপ এই যে ডাক্তার, ডক্টর আমরা আগে এই নিয়মে লিখলেও বর্তমানে লেখা হয় এই নিয়মে। সুতরাং এখন আমরা আর বিসর্গ শব্দান্তে লিখব না, লিমিটেডের জন্য আমরা লিখি লি, ডট ইত্যাদি।
বিসর্গ যেহেতু বাংলা বর্ণ এবং এর নিজস্ব ব্যবহার বিধি আছে, তাই এই ধরনের বানানে ডাক্তার, ডক্টর লিমিটেড বিসর্গ ব্যবহার বর্জন করা হয়েছে, কারণ বিসর্গ যতিচিহ্ন নয়। আশা করি ডিয়ার লিসেনার আপনারা বুঝতে পেরেছেন যে বিসর্গ এর সঠিক ব্যবহার আশা করি করবেন। আসলে খুব কষ্ট লাগে যখন অনেক লার্ন পারসন বা এডুকেটেড পারসন এর সাথে কথা বলি বা কোনো কিছু লিখি, বা আমি একজন নিজে গ্রাফিক ডিজাইনার হিসেবে অনেক কিছু ডিজাইন করতে গিয়ে অনেক বানান লিখতে হয়। তো অনেক বড় বড় কোম্পানির বড় বড় অফিসারদের সাথে ডিল করতে হয়। হ্যাঁ, ওনারা অনেক সময় ভুল বানানটাকে প্রাধান্য দেন, যেটা প্রচলিত, হ্যাঁ, অশুদ্ধ কিন্তু প্রচলিত, এই ধরনের হিউজ বানান আমাদের বাংলা ভাষায় আছে। তো ওনারা প্রযুক্তির সাথে বা সময়ের সাথে আপডেট না হয়ে নিজেদেরকে আগের সেই ভুলের মধ্যেই মানে কি নিজেদেরকে নিমজ্জিত রেখে দেয়, ফলে আমাদের সাথে বিতণ্ডার সৃষ্টি হয় যে এইভাবেই লিখেন বা এভাবেই দেন, কিন্তু সঠিকটা তারা নিতে চায় না। তো এই জন্যই আজকে আসলে আমার এই টিউটোরিয়ালগুলো তৈরি করার উদ্দেশ্য, যে মানুষের মধ্যে সঠিকটা পৌঁছে দিব। সঠিকটা আমি নিজে রিসার্চ করে শিখব, পরে আমি সবার মাঝে এটা ছড়িয়ে দিব, যে আসলে মানুষ সঠিক জিনিসটা জানুক, বুঝুক। এটাই আমার সাধনা, এটাই সাইফুল বিন কালামের একমাত্র প্রয়াস। তো সতর্কীকরণ, বিসর্গ এর স্থলে কোলন কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এটা আমি আবার এমফাসাইজ করছি যে বিসর্গ এর স্থলে কোনোভাবেই কোলন ব্যবহার করা যাবে না। যেমন অতঃপর, এই যে অতঃপর আপনি যদি ভাবে কোলন দিয়ে লিখেন, হ্যাঁ, এটা হবে না, এটা বিসর্গ দিতে হবে। দুঃখ, হ্যাঁ, এগুলা দিস ইজ ফলস, হ্যাঁ, এগুলা হবে না। তো কারণ কোলন কোনো বর্ণ নয়, কোলনটা হচ্ছে জ্যোতিচিহ্ন। হ্যাঁ, তো জ্যোতিচিহ্ন হিসেবে বিসর্গ ব্যবহার করা যাবে না। আবার জ্যোতিষ অর্থাৎ ইন্টারচেঞ্জ করা যাবে না, একটার জায়গায় আরেকটা করা যাবে না, যেটাকে আমরা বাংলায় বলি ধ্বনি বিপর্যয়, যে একটার স্থলে আরেকটা। হ্যাঁ, যেমন রিক্সাকে আমরা বলি রিস্কা, অনেক জায়গায় বলা হয়। হ্যাঁ, লাফকে বলা হয় ফাল। হ্যাঁ, এই যে একটার জায়গায় একটা স্থানান্তর, হ্যাঁ, যেটাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। এরকম কোলনের জায়গায় এই বিসর্গের জায়গায় কোলন লেখা যাবে না। আমি আরো কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, যেমন নাম, নাম অমুক বা রেজা, থানা লাকসাম, জেলা কুমিল্লা। হ্যাঁ, তো এই ধরনের ব্যবহারগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন এই যে নামের পরে আপনি দিবেন কোলন, এখানে বিসর্গ হবে না। থানার পরে দিবেন কোলন, বিসর্গ হবে না। জেলার পরে দিবেন কোলন, বিসর্গ হবে না। অনুরূপভাবে এই যে 1:9, হ্যাঁ, 1:, এটাও কোলন দিয়ে লিখবেন, এটাও কখনো বিসর্গ দিবেন না, কারণ এটা একটা স্বতন্ত্র বাংলা বর্ণ, এর একটা মান সম্মান আছে বাই। হ্যাঁ, এর মান সম্মানকে কখনো ধূলিসাৎ করবেন না এভাবে লিখে। তো আসেন আমরা 10 নম্বর পয়েন্টে চলে যাই। জাতিবাচক শব্দের অস্বীকার হবে। হ্যাঁ, যেমন বাঙালি, মারাঠি, ফরাসি, আরবি, উর্দু। তো উর্দু তো অবশ্যই অস্বীকার নাই। তো যে সমস্ত জাতিবাচক নাম, হ্যাঁ, বা যে কোনো দেশের নাম এবং জাতিবাচক নাম অস্বীকার হবে। আমরা অনেক সময় আরবি দীর্ঘিকা দিয়ে লিখি, ইংরেজি দীর্ঘিকার দিয়ে লিখি, হ্যাঁ, বাঙালি দীর্ঘিকার দিয়ে লিখি। তো এটা হবে না, এখন থেকে আমরা রস্যিকার দিয়ে লিখব। হ্যাঁ, তো আমার কথাটা আপনারা জাস্টিফাই করার জন্য বাংলা একাডেমির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, হ্যাঁ, বা উইকিপিডিয়াতে সার্চ করে দেখতে পারেন বাংলা বানানের নিয়ম। হ্যাঁ, সেখান থেকেও আপনারা জাস্টিফাই করতে পারেন। অবশ্যই এরপরও যে আমার লেসনে যে ভুল থাকবে না এরকম আমি বলছি না, ভুল থাকতে পারে। ভুল যদি থেকে থাকে তাহলে জাতীয় স্বার্থে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে দিবেন যে আপনার এই রুলসটা ভুল হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এরপর 11 নম্বরে চলে যাই। সন্ধির কারণে রস্যিকার বা দীর্ঘিকার হতে পারে, যেমন রবি যোগ ইন্দ্র। হ্যাঁ, এখানে রবীন্দ্র। হ্যাঁ, আমরা আসলে কোনো কিছুই গ্রামার বা ব্যাকরণের বাইরে নয়। এই রবীন্দ্রতে দীর্ঘিকার কেন হলো, এর ব্যাকরণ হচ্ছে রবীন্দ্র শব্দ, এই শব্দটি দুটো শব্দের সন্ধির কারণে হয়েছে। যদি আপনারা সন্ধি পড়ে থাকেন ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, সন্ধি কাকে বলে? হ্যাঁ, দুটি শব্দের মিলনকেই সন্ধি বলে। হ্যাঁ, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তো রবীন্দ্র এখানে এটা একটা সন্ধি ঘটিত শব্দ, যে রবি যোগ ইন্দ্র, এই দুটো শব্দ মিলেই কিন্তু হয়েছে রবীন্দ্র।
তো আমি দুটো শব্দকে আলাদা আলাদা করে যখন বিশ্লেষণ করব, এই যে রবি, রবিতে কি আছে? রস্যিকার আছে। আবার ইন্দ্রতে কি আছে? দীর্ঘিকার আছে। এভাবে যত শব্দ রস্যিকার এবং দীর্ঘিকার বা রস্যিকার এবং রস্যিকার, হ্যাঁ, মিলিত হবে, সেটা মিলিত হওয়ার পরে দীর্ঘিকার হয়ে যাবে। যেমন রবি, রবিতে এখানে দীর্ঘিকার কেন হলো? কারণ এই যে রস্যিকার এবং দীর্ঘিকার দুটো মিলন হয়ে এখানে দীর্ঘিকার হয়ে গেছে। অনুরূপভাবে দেখেন জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতীন্দ্র, কেন? রস্যিকার এবং দীর্ঘিকার মিলিত হয়ে দীর্ঘিকার হয়ে গেছে। তারপর দেখেন কাঠ যোগ ই, কাঠ এখানে হচ্ছে অ, হ্যাঁ, অধ্বনি, অর্থাৎ এখানে রস্যিকার রস্যকার কিছুই নাই, কিছু না থাকলে অধ্বনি, অ এবং এটা ই, হ্যাঁ, তাহলে অ এবং ই মিলে রস্যিকারই থাকবে, তখন আর দীর্ঘিকার হবে না, হ্যাঁ, তো এই জন্য কাটি। এভাবে আরো আছে, যেমন কটোক্তি, কট যোগ উক্তি, হ্যাঁ, তা কটতে টর মধ্যে আছে রস্যকার, উক্তির মধ্যে আছেও প্রথমে রস্যৌ, রস্যৌ এবং রস্যকার মিলে হয়ে গেছে দীর্ঘকার। ঠিক আছে। তারপর মরুদ্যান, মরু যোগ উদ্যান, তো মরুতে আছে শেষে রস্যকার, উদ্যানের মধ্যে আছে রস্যৌ, রস্যৌ এবং রস্যকার মিলে হয়েছে দীর্ঘকার, মরুদ্যান ইত্যাদি। 12 নম্বর পয়েন্ট, 12 নম্বর আছে সংস্কৃত শব্দে দীর্ঘিকার থাকলে বাংলায় তা রস্যিকার হবে। তো সংস্কৃত কোনো শব্দে যদি দীর্ঘিকার থাকে, সেটা বাংলায় প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলায় যখন এটা ট্রান্সফর্ম হবে তখন সেটা রস্যিকার হয়ে যাবে। যেমন পক্ষী, পক্ষী এটা একটা সংস্কৃত শব্দ, তাই এটাতে দীর্ঘিকার আছে। তো এটা যখন বাংলায় আসবে এটা হবে পাখি, হ্যাঁ, পাখি হয়ে যাবে, অর্থাৎ রস্যিকার হয়ে যাবে। হস্তি সংস্কৃত শব্দ, দীর্ঘিকার আছে, যখন এটা বাংলায় আসবে হাতি হয়ে যাবে এবং রস্যিকার হয়ে যাবে। কুম্ভীর থেকে অনুরূপভাবে কুমির, গৃহিণী থেকে গিন্নি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এরপর 13 নম্বর, সংস্কৃত নারীবাচক শব্দে দীর্ঘিকার হবে। যে কোনো সংস্কৃত শব্দের মধ্যে যদি নারীবাচক কোনো শব্দ থাকে সেগুলো অবশ্যই দীর্ঘিকার হবে, যেমন গৃহিণী, কল্যাণী, নেত্রী, পাত্রী, গর্ভধারিণী ও ভিখারিণী। তাহলে এগুলা দীর্ঘিকার হওয়ার পেছনের যেটা কারণ সেটা হচ্ছে এই শব্দগুলো সংস্কৃত এবং নারীবাচক। তো আমরা রুলসটা মুখস্থ করব যে যে কোনো সংস্কৃত শব্দ নারীবাচক হলে সেগুলো অবশ্যই দীর্ঘিকার হবে। বিস্ময় প্রকাশ করতে যে কি ব্যবহার সেটি অবশ্যই দীর্ঘিকার হবে। হ্যাঁ, যে কোনো বিস্ময় প্রকাশ করার জন্য আমরা ক দীর্ঘিকার ব্যবহার করব। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কি শোভা কি মায়া গো, কি স্নেহ কি মায়া গো, হ্যাঁ, সরি, এই শব্দটা হবে ছায়া গো, আমি এখানে ভুল লিখেছি, আমি একটু লিখে দিই এটা। কি স্নেহ কি ছায়া গো, হুম, তুমি কি সুন্দর গো, ইত্যাদি। আর এই ধরনের কি এর সাথে অবশ্যই একটা বিস্ময়সূচক চিহ্ন হবে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস বাংলা স্পেলিং এর, যে যদি কি দ্বারা কোনো বিস্ময়, বিস্ময় বোঝে, এই যে কি শোভা কি মায়া গো, এটা আমাদের ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ জাতীয় সঙ্গীতের একটা লাইন বা একটা শ্লোক। কি শোভা কি মায়া গো, কি স্নেহ কি ছায়া গো, হ্যাঁ। তো কি দ্বারা যেহেতু এখানে বাংলাদেশের রূপ সৌন্দর্যের বিস্ময় প্রকাশ করা হচ্ছে, এই জন্য এখানে দীর্ঘিকার ব্যবহার হয়েছে এবং সাথে একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। অনুরূপভাবে কি স্নেহ কি ছায়া গো, এখানেও তুমি কি সুন্দর, তুমি কি সুন্দর, এখানেও একটা বিস্ময় প্রকাশ করা হয়েছে যে সে খুবই সুন্দর, এজন্য দীর্ঘিকার ব্যবহার করা হয়েছে, ইত্যাদি। তো ঠিক আছে, আমরা 14 নম্বর পড়লাম, এবার 15তে কি আছে দেখি। কি দিয়ে প্রশ্ন করা হলে তার উত্তর যদি হ্যাঁ বা না হয় তাহলে রস্যিকার হবে, অন্যথায় দীর্ঘিকার হবে। অর্থাৎ আপনি কাউকে প্রশ্ন করলেন, তুমি কি আসবে, তাহলে এখানে কিটা অবশ্যই রস্যিকার হবে, কারণ সে তুমি কি আসবে এর উত্তরে বলবে আসবো অথবা আসবো না, হ্যাঁ বা না। হ্যাঁ বা না উত্তর হলে রস্যিকার। আর যদি আপনি প্রশ্ন করেন তুমি কি কি বিষয়ে পাশ করেছো, তখন সে আর হ্যাঁ না বলতে পারবে না, তাকে বলতে হবে ইংরেজি, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি,
বায়োলজি ইত্যাদি ইত্যাদি বলতে হবে, তখন সেটার কিটা হবে দীর্ঘিকার, অর্থাৎ তুমি কি কি বিষয়ে পাশ করেছো ওই কি কিটা হবে দীর্ঘিকার হবে। হ্যাঁ, কারণ তার উত্তরটা বর্ণনামূলক, অর্থাৎ কি এর আনসারটা যদি বর্ণনামূলক হয় বা ডেসক্রিপটিভ হয় সেক্ষেত্রে দীর্ঘিকার, আর যদি ইয়েস নো আনসার হয় সেক্ষেত্রে রস্বীকার হবে। তো এই ছিল আমার 15টি পয়েন্টস বাংলা বানান নিয়ে। তো দেখি এর বাইরে যদি আরো পাওয়া যায়, আমি পরবর্তী থার্ড লেসন করব আরেকটা। তো আশা করি এই এই দুটো লেসন আপনারা ভালোভাবে আয়ত্ত করলেই আশা করি বাংলা বানানের আর কোনো প্রবলেম হবে না। হুম, তো সাথেই থাকুন, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। চ্যানেল অ্যাড্রেসটা হচ্ছে youtube.com/c/ সাইফুল বিন কালাম পোস্ট। হ্যাঁ, এটাতে আসলেই পাবেন। হ্যাঁ, এটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সব ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।